বরুণ চক্রবর্তীর করুণ বোলিং এবং ক্যাপ্টেন আজিঙ্ক্য রাহানের ভুল সিদ্ধান্ত এর জেরেই কি আমাদের এই কলকাতা নাইট রাইডার্স দলের অবস্থা এই মুহূর্তে এইরকম? কেননা গতকাল যে খেলাটা হলো আমাদের ইডেন গার্ডেনে কেকেআরের সঙ্গে সানরাইজার্স হায়দ্রাবাদের, সেই খেলাতে আমার অন্ততপক্ষে কিছুটা মনে হয়েছে এইরকমই, যে আজিঙ্ক্য রাহানের ক্যাপ্টেন্সিতে কোথাও একটু হলেও ভুল হচ্ছে, কোথাও একটু হলেও বোকামি হচ্ছে। হ্যাঁ দেখো, আমি কোনো বড় ক্রিকেটার নই, আজিঙ্ক্য রাহানে আমার থেকে অনেক বড় মানে ক্রিকেট বোঝেন, অনেক বেশি ক্রিকেটটাকে নিয়ে তিনি চর্চা করেন। তবুও আপাত দৃষ্টিতে দেখে যেটুকু মনে হচ্ছে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এই ভিডিওতে। অবশ্যই ভিডিও শেষে তোমাদের মতামতটা কমেন্টে জানিয়ে দিয়ে যেও। আর এই ভিডিওর শুরুতে আর একটা মজার কথা তোমাদের বলি, যেটা হলো এই মুহূর্তে কেকেআর দল রয়েছে লাস্টের ওপরেরটায়, মানে সবার নিচে রয়েছে চেন্নাই সুপার কিংস এবং তার ওপরে রয়েছে আমাদের কলকাতা নাইট রাইডার্স। তবে এই দল থেকেই যেন এখনো পর্যন্ত এই অরেঞ্জ ক্যাপ এবং পার্পেল ক্যাপ হোল্ডার রয়েছে। হ্যাঁ, অরেঞ্জ ক্যাপ হোল্ডারটা অঙ্কুশ রঘুবংশী 2 ম্যাচ খেলেছে, 103 রান করেছে, এখনো পর্যন্ত সব থেকে বেশি রান করে রয়েছে। পরবর্তীতে এটা চেঞ্জ হবে, সেটাই স্বাভাবিক, কিন্তু এখনো পর্যন্ত তাই হয়েই রয়েছে। এবং যেটা পার্পেল ক্যাপ মানে বেগুনি টুপি, সেটা কিন্তু ব্লেসিং মুজরাবানির মাথায় ছিল এই ম্যাচটা যখন শেষ হয় তার আগে পর্যন্ত, মানে যখন ফার্স্ট হাফ হয়েছে কেকেআর যখন বল করেছে তখন পর্যন্ত কিন্তু ব্লেসিং মুজরাবানির মাথায় ছিল। তারপরে এই ক্যাপটা ছিনিয়ে নেয় তার থেকে এই সানরাইজার্স হায়দ্রাবাদের প্লেয়ার জয়দেব উনাদকাট। কেননা জয়দেব উনাদকাটও 2টো উইকেট নিয়েছে এবং আগের দিনও উইকেট নিয়েছিল, তো 4টে উইকেট হয়েছে। দুটো প্লেয়ারেরই উইকেট সেম, মানে যে উইকেট শিকার করেছে, তবে ইকোনমির দিক থেকে একটু বেটার পজিশনে আছে জয়দেব উনাদকাট, যে কারণে জয়দেব উনাদকাটের মাথায় এই মুহূর্তে রয়েছে। তবে জয়েন্ট হায়েস্ট উইকেট টেকার হিসাবে যদি আমি ধরি তাহলে কিন্তু ব্লেসিং মুজরাবানি আছে। মানে কত বড় মানে মজার বিষয় এটা, যে যেখানে দল এতটা নিচে সেখানে প্লেয়ারদের ট্যালেন্ট বা প্লেয়ারদের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সই এই লেভেলে রয়েছে। তার মানে কি টিমটার মধ্যে ক্ষমতা আছে। টিমের ক্ষমতা কখন হয়? যখন প্লেয়ারদের ক্ষমতা থাকে। তার মানে প্লেয়ারদের ক্ষমতা আছে, কিন্তু সেটা ঠিকঠাকভাবে কাজে লাগানো হচ্ছে না বা কাজে লাগানো যাচ্ছে না। এই কথাটা প্রথমে বললাম আমি এই কারণেই, কারণ এর পরে হয়তো অনেকে বলবে তুমি কি আজিঙ্ক্য রাহানের থেকে অনেক বড় কেউ হয়ে গেছো, তুমি কি হেড কোচ অভিষেক নায়ারের থেকে অনেক বড় কেউ হয়ে গেছো। না, আমরা বড় কেউ হইনি, আমরা যেটুকু আপাত দৃষ্টিতে দেখি সেইটুকু নিয়েই আলোচনা করি। তো চলো ভিডিওর এবার আসল কথায় আসল আলোচনায় যাওয়া যাক। যেখানে গতকাল কেকেআর দল প্রথমে বল করতে গেল, সেখানে ফার্স্ট ওভার কি কার্তিক তিয়াগিকে দিয়ে করানো যেত না? কার্তিক তিয়াগি যখন 6 নম্বর ওভারটা বল করছে তখন সে মোটামুটি 145-46 কিলোমিটারে তো বল করছেই, সেই সঙ্গে সুইংও করছে। ট্রাভিস হেডকে কিন্তু সে আউট করলো খুব সুন্দরভাবে, বোকা বানিয়ে আউট করলো। ফার্স্ট ওভার তো দেয়াই যেত কার্তিক তিয়াগিকে, সেকেন্ড ওভার সুনীল নারিনকে দেওয়া যেত না, যেখানে স্পিন বোলিংয়ের এগেনস্টে স্ট্রাগল করে থাকে এই অভিষেক শর্মা এবং ট্রাভিস হেড। সেখানে 4 নম্বর ওভারে গিয়ে দেয়া হলো সুনীল নারিনকে। ওভারে কিন্তু রান বেশি খায়নি, মাত্র 3 রান খেয়েছে, একটা ক্যাচও উঠে গিয়েছিল ট্রাভিস হেডের। ঠিক আছে, চলো গেলাম। ব্লেসিং মুজরাবানি যতটা মিডিল ওভারে এফেক্টিভ, ততটা কি পাওয়ার প্লেতে এফেক্টিভ? মানে যেটুকু খেলা আমি দেখেছি বিশ্বকাপে, একবারও মনে হয়েছে? আমার মনে হয়নি। গেল ভৈভব অরোরা একটা ওভার ভালো করে, পাওয়ার প্লের কথা বলছি, পরের ওভারটা কিন্তু ঝুলিয়ে দেয়। এটা 2-3 বছর আগে থেকে দেখে আসছি, সেটাই কিন্তু হলো আবার। ফার্স্ট ওভার 4 রান না 6 রান দিল, পরের ওভারে গিয়ে বোনা 19 রান দিয়ে এলো। হ্যাঁ, তারপরে ডেপথ ওভারেও মোটামুটি ভালো বল করেছে, মিডিল ওভারের দিকে একটা বল করেছে, সেটাও ভালো বল করেছে। ওই একটা ওভার ছেড়ে দিলাম যেটা থার্ড ওভার গেছিলো, সেটা বাদে কিন্তু বাকি 3টে ওভার ভালো বল করেছে ভৈভব অরোরা। কিন্তু পাওয়ার প্লেতে ভৈভব অরোরার জন্য একটা ওভারই ঠিক আছে, আমি তাই মনে করি। আবার বরুণ চক্রবর্তী, তাকে পাওয়ার প্লেতে আনার কি খুব দরকার, যেখানে প্লেয়ারটার কনফিডেন্স একেবারে এরকম লো পজিশনে আছে? বরুণ চক্রবর্তী এরকম করুণ বোলিং করছে, যেখানে উইকেট পাচ্ছে ব্লেসিং মুজরাবানি, সে বল করছে 104 কিলোমিটার 105 কিলোমিটার বেগে, একজন পেস বোলার হয়ে। সেখানে একজন স্পিন বোলার হয়ে বরুণ চক্রবর্তী বল করছে ঘন্টায় 109, ঘন্টায় 108 এইরকম কিলোমিটার বেগে। তোমাকে কেউ মিডিয়াম পেস করতে বলেনি, তোমাকে বলা হচ্ছে স্পিন করাতে, তোমাকে বলা হচ্ছে উইকেট নিতে। স্পিন তখনই হবে যখন বলটা 80, 85, 90-এর মধ্যে থাকবে। যদি 109, 110-এ বল করতেই হয় তাহলে রমনদীপ সিংকে দিয়ে বল করাও না, বরুণ চক্রবর্তীকে আনার কি আছে? সে তো স্পিন করাচ্ছে না, সে তো মিডিয়াম পেস করছে, তার থেকে ভালো বল তো রমনদীপ সিং করবে। আর রমনদীপ সিংয়ের আমি ব্যাটিং নিয়ে যদি কথা বলি, গতকাল কিন্তু অ্যাটলিস্ট রমনদীপ সিংয়ের কাছে একটা ভালো সুযোগ ছিল ম্যাচটা জেতাতে না পারলেও একটা ফাইট করানোর মতো, করতে পারলো না। একটাই মাত্র 4 মেরেছে,
যে 4টা ছাড়া আর কোনো পজিটিভ কিছু তার মধ্যে দেখিনি। এই ম্যাচটা অনেক বেশি সুযোগ ছিল কেকেআরের জেতার জন্য। টার্নিং পয়েন্ট হয়ে গেল ওই রান আউট। প্লেয়ারদের মাথায় কি এইটুকু বুদ্ধি নেই? কেন ফালতু রান আউট হবো, কেন উইকেটটা দিয়ে আসবো? প্রথমে অঙ্কুরিশ রঘুবংশী রান আউট করলো ক্যামেরন গ্রিনকে, তারপর নিজে রান আউট হয়ে গেল। সেটা রিঙ্কু সিংয়ের জন্য হোক কি নিজের জন্যই হোক। কেন কেন হবে এগুলো? সত্যিই কি সানরাইজার্স হায়দ্রাবাদের বোলিং অ্যাটাক খুব ভালো? আমার তো একবারও এই সানরাইজার্স হায়দ্রাবাদের বোলিং অ্যাটাকটাকে কিছু শক্তিশালী বোলিং অ্যাটাক বলে মনেই হচ্ছে না। এই বোলিং অ্যাটাকের এগেনস্টে যে কোনো দল 200-র ওপর কি মানে 230-40-এর ওপর করে ফেলবে। কেকেআরেরও ক্ষমতা ছিল, কেকেআরের কাছেও সেই ব্যাটসম্যান ছিল, কেকেআরের প্লেয়ারদের কাছেও সেই এবিলিটি ছিল, কিন্তু করতে পারলো না। কোথাও যেন মনে হচ্ছে বুদ্ধিমত্তার অভাব, কোথাও যেন মনে হচ্ছে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব। কিছুটা দুর্ভাগ্য রয়েছে, এই রান আউটগুলো আমি দুর্ভাগ্য হিসেবে দিয়ে দিতে পারি, কিন্তু বাকিটা প্লেয়ারদেরও বেশ কিছু বোধবুদ্ধির অভাব আছে, ক্যাপ্টেনেরও কিছুটা ভুল সিদ্ধান্ত আছে বলে আমার মনে হয়। যাই হোক, এই বিষয়ে কি মতামত তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। এর পরবর্তীতে আরও ভিডিও এরকম আসবে, সেই সমস্ত ভিডিওগুলো পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।